হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আমি আগের ভিডিওতে গভর্নর জেনারেলের পার্টটা পুরো আমি ডিটেলস ছেড়েছিলাম। সেই ক্লাসটা আছে, তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা দেখে নিবে। 1757 থেকে 1858 পর্যন্ত যে বাংলার গভর্নর থেকে যে বাংলার গভর্নর জেনারেল হচ্ছে, বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল, আমি 1858 পর্যন্ত পুরো আলোচনা করেছিলাম। আশা করি তোমরা অনেকেই এই ফ্যাক্টগুলো জানো। যাদের ভালোভাবে পড়া আছে তোমাদের রিভাইজ হয়ে যাবে। আর যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ, দেখো এইটা হলো আধুনিক ভারতের পুরো হলো টাইম লাইন, যেটা 1757 থেকে যদি 1947 পর্যন্ত তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করে যেতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। অবশ্যই তাহলে আধুনিক ভারতের আগের ভিডিওটা আর এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবে তোমরা অবশ্যই দেখবে। আর যারা তোমরা নেট সেট ডব্লিউবিসিএস, যারা স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন যারা দিবে পরীক্ষা, তারাও তোমরা দেখতে পারো। আর যাদের পিডিএফটা দরকার অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই পিডিএফটা সেন্ড করে দেবো। তাহলে দেখো, ভাইসরয় আমরা দেখলাম 1858 সালের ভারত শাসন আইন অনুসারে ভারতের গভর্নর জেনারেল হয়ে যাচ্ছে ভারতের ভাইসরয়। তাহলে আমরা এই ভাইসরয় থেকে আমরা এক এক করে প্রতিটা ভাইসরয়ের আমলে কী কী ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আমরা দেখব। তাহলে দেখো, প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং, যার সময়কাল 1858 থেকে 1862, কিন্তু লর্ড ক্যানিং এসেছিল 1856 সাল, কিন্তু 1858 থেকে তিনি ভাইসরয় হয়ে যায়। যাই হোক, এটা হলো আমরা ভাইসরয় লর্ড ক্যানিংয়ের আমলটা আমরা পড়ছি, যেহেতু আমরা ভাইসরয় থেকে এই ভিডিওটা আছে থাকবে। আর যেটা আমরা লাস্ট গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের সেখানে ছিল, যেটা 1856 থেকে 1858 ঘটনাগুলো। তাহলে দেখো, প্রথম ভাইসরয় হলো লর্ড ক্যানিং। 1858 ব্রিটেনের মহারানীর ঘোষণাপত্র এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে, যেটাকে বলছি ভারত শাসন আইন 1858 সালে, সেই ভারত শাসন আইন অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তাহলে এই দেখো, এই ভাইসরয় আমল আগে আমরা যতটা পড়লাম 1757 থেকে, যে বাংলার গভর্নর থেকে আমরা ভারতের গভর্নর জেনারেল পুরোপুরি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণাধীন। তাহলে এই যে ভাইসরয় এখন থেকে হয়ে যাবে সরাসরি ব্রিটিশ শাসনাধীন। তাই ব্রিটিশ শাসনাধীন আমরা এখন ভাইসরয়টা পড়ব। তাহলে দেখো, এই লর্ড ক্যানিং আমলে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, ভারতে বাজেট ব্যবস্থা প্রথম ক্যানিংয়ের আমলে শুরু হয়। তাহলে এই বাজেট ব্যবস্থা কার আমলে প্রথম শুরু হয়? ক্যানিংয়ের আমলে। তাহলে দেখো, 1858-তে ইন্ডিয়ান প্যানাল কোড নির্মাণ, আইপিসি, এটা মনে রাখবে। আইপিসি হচ্ছে 1858, আর কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর তৈরি হচ্ছে 1859। আর এই সময় নীল বিদ্রোহ হয়েছিল, 1859 সালে নীল বিদ্রোহ হয়। আর 1859 সালে শ্বেতাঙ্গ সেনা বিদ্রোহ, যেটা হলো ব্রিটিশদের মধ্যেই যারা সাদা জাতির লোক, তাই নামটা হচ্ছে শ্বেতাঙ্গ। তাহলে 1859 সালে শ্বেতাঙ্গ সেনা বিদ্রোহ হয়। তারপরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ, যে 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যাকে আমরা বলছি 1861 ভারতীয় পরিষদ আইন। তাহলে দেখো, এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা ভারতীয় পরিষদ আইন যেটা 1861 সালে, সেটা গুরুত্বপূর্ণ ঘটনা কি? এই অ্যাক্টের মাধ্যমে দেখো পোর্টফোলিও ব্যবস্থা সূচনা হচ্ছে। তাহলে পোর্টফোলিও ব্যবস্থা, পোর্টফোলিও হলো বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন দপ্তরগুলো কী হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে ভাগ হচ্ছে, এটাকে আমরা বলছি পোর্টফোলিও ব্যবস্থা। তারপরে দেখো, 1861 সালে এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলে যে হাইকোর্ট অ্যাক্ট কবে আসে আর হাইকোর্ট কবে স্থাপিত হয়। তাহলে দেখো, 1861 সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে পরে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে হাইকোর্ট গঠনের কথা বলা হয়। তাহলে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট আসে কত সালে? 1861 সালে, যেখানে বলা হয় কলকাতা, বোম্বে ও মাদ্রাজে হাইকোর্ট গঠন হবে। তারপরে ভাইসরয় হলো লর্ড এলগিন প্রথম। দেখো, তোমাদের দেখো এখানে এর আলাদা আমরা পার্টিকুলারভাবে ভাইসরয় পড়ছি, তাই তো, কিন্তু দেখো এই 1858 ভাইসরয় হচ্ছে, কিন্তু পরীক্ষার প্রশ্নতে না এই ভাইসরয়ের জায়গায় আবার লিখে দেওয়া হবে গভর্নর জেনারেল কোনো প্রশ্নতে, যে ভারতের বাজেট ব্যবস্থা প্রথম কোন গভর্নর জেনারেল আমলে শুরু হয়। ওটা জাস্ট হলো আমাদেরকে একটু মানে দ্বিধাগ্রস্ত করার জন্য এরকমভাবে প্রশ্ন করে দেওয়া হয়, কিন্তু সঠিক কনসেপ্ট হলো ভাইসরয় আমল 1858 থেকে শুরু হচ্ছে। যাই হোক, তাহলে দেখো এর পরের ভাইসরয় লর্ড ক্যানিংয়ের পরে হলো লর্ড এলগিন প্রথম, যার সময়কাল হলো 1862 থেকে 63।
এই সময় দেখো কী হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় MA ডিগ্রি চালু হয়। একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA ডিগ্রি চালু হয় আর একটা ওহাবি আন্দোলন দমন হয়। তাহলে ওহাবি আন্দোলনদের দমন করেন এই লর্ড এলগিনের আমলে হচ্ছে কি, যারা ওহাবি আন্দোলন করেছিল তাদেরকে তিনি দমন করেন। তো এরপরে হলো স্যার জন লরেন্স। দেখো এই স্যার জন লরেন্সের সময় হলো গুরুত্বপূর্ণ ঘটনা। স্যার জন লরেন্স হলো এই সময় হচ্ছে ইঙ্গো ভুটান যুদ্ধ। কত সালে? 1865 সালে হয়েছিল ইঙ্গো ভুটান যুদ্ধ। তারপরে এই 1865 সালে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ যে হাইকোর্ট স্থাপিত হয়। তাহলে দেখো হাইকোর্ট কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট কখন স্থাপিত হচ্ছে? 1865। আর হাইকোর্ট অ্যাক্ট কখন আসে? 1861 সালে। আশা করি তোমরা ক্লিয়ার। দেখো এই স্যার জন লরেন্সের আমলে কী হচ্ছে, উড়িষ্যা, বুন্দেলখণ্ড ও রাজপুতানায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। সে দুর্ভিক্ষ দেখা দিলে স্যার হেনরি ক্যাম্পবেলের চেয়ারম্যানশিপে ভারতে ফেমিন কমিশন গঠিত হয়। তাহলে কার নেতৃত্বে ফেমিন কমিশন গঠিত হয়? স্যার হেনরি ক্যাম্পবেলের চেয়ারম্যানশিপে ভারতে ফেমিন কমিশন গঠিত হয়। আর 1868 সালে পাঞ্জাব ও অযোধ্যায় টেনান্সি অ্যাক্ট জারি করা হয়। তাহলে পাঞ্জাব ও অযোধ্যায় কী হচ্ছে? টেনান্সি অ্যাক্ট। তোমরা আরেকটা মনে রাখতে পারো, এই স্যার জন লরেন্সের আমলে আরেকটা ঘটনা, তিনি আফগানিস্তানের সাথে নিষ্ক্রিয় নীতি গ্রহণ করেন, যাকে বলা হয় পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। তাহলে কাদের সাথে করে? আফগানিস্তানের ক্ষেত্রে। তাহলে আফগানিস্তানের ক্ষেত্রে তিনি নিষ্ক্রিয় নীতি গ্রহণ করেন, এটাও তোমরা মনে রাখবে। তারপর হলো লর্ড মেয়ো, খুবই গুরুত্বপূর্ণ ভাইসরয় লর্ড মেয়ো। তাহলে দেখো এই মেয়র সময়কাল হলো 1869 থেকে 72, আর স্যার জন লরেন্স ছিল 1864 থেকে 69। এই লর্ড মেয়র আমলে দুটো কলেজ হচ্ছে। কোথায় কোথায়? একটা হলো মেয়ো কলেজ, দেখো নিজের নামে মেয়ো কলেজ হচ্ছে, যেটা আজমিরে, যার অবস্থান হলো রাজস্থানে আজমিরে মেয়ো কলেজ। আর একটা রাজকোট কলেজ, যেটা কাথিয়াবাড়ে, গুজরাটের কাথিয়াবাড়ে হলো রাজকোট কলেজ। তাহলে দুটো কলেজ প্রতিষ্ঠা হচ্ছে এই লর্ড মেয়র আমলে। 1872 সালে উইলিয়াম হান্টারের সভাপতিত্বে ভারতে প্রথম সেন্সাস বা জনগণনা হয়। তাহলে দেখো এই জিনিসটা তোমরা মনে রাখবে অবশ্য করে। দেখো আমরা জানি একটা জনগণনা 1881 সালে চালু হচ্ছে, কিন্তু দেখো প্রথমবার 1872 সালে উইলিয়াম হান্টারের সভাপতিত্বে ভারতে প্রথম সেন্সাস বা জনগণনা করা হয়। কিন্তু দেখো এই জনগণনা কোনো রিপোর্ট দেওয়া হয়নি, জাস্ট এই জনগণনা জনগণনা করা হচ্ছে, কিন্তু এই জনগণনার কোনো রিপোর্ট পাওয়া যায় না। তাই যে ভারতে প্রথম নিয়মিত জনগণনা হলে 1881 সাল হবে, কিন্তু প্রথমবারের মতো যদি জনগণনা হয় তাহলে কত সালে? 1872 সালে। কার সভাপতিত্বে? উইলিয়াম হান্টার সভাপতিত্বে। 1872 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপন হয়। তাহলে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1872 সালে স্থাপন হয়। 1872 সালে দেখো কৃষি দপ্তর প্রতিষ্ঠিত হয়। আর এই মেয়ো আন্দামানে একজন আফগান আততায়ীর হাতে, যার নাম হলো শের আলী, তার হাতে তিনি নিহত হন। কত সালে? 1872 সালে। এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে যে কোন ভাইসরয় যে ভারতে তাকে মারা হয়। তাহলে কোন ভাইসরয়কে? লর্ড মেয়োকে। পরীক্ষা আসে যে কোন ভাইসরয়কে। আর আরেকটা ভাইসরয় ছিল যে অসুস্থ হয়ে ভারতে মারা যায়, সেটা ছিল কি? লর্ড কর্নওয়ালিস। যখন দ্বিতীয়বার তিনি গভর্নর জেনারেল হয়ে আসে 1805 সালে, কিন্তু তিনি তখন উত্তরপ্রদেশের গাজীপুরে তিনি মারা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে লর্ড মেয়ো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লর্ড মেয়োকে খুব গুরুত্ব সহকারে পড়বে। তারপরে দেখো লর্ড নর্থব্রুক। এই লর্ড নর্থব্রুক, যার সময়কাল হলো 1872 থেকে 1876 সাল। তাহলে দেখো এই লর্ড নর্থব্রুকের আমলে পাঞ্জাবে কুকা বিদ্রোহ দমন। তাহলে 1872 সালে পাঞ্জাবে যারা কুকা বিদ্রোহ করছে তাদেরকে তিনি দমন করেন। তারপরে দেখো 1872 সালে 3 আইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1872 সালে 3টে আইন আসে। তাহলে 1872 সালে 3 আইন পাস হয়। 1875 সালে প্রিন্স অফ ওয়েলসের ভারত সফর। তাহলে প্রিন্স অফ ওয়েলস ভারতে আসে কত সালে? 1875 সালে। আর 1876 সালে সবচেয়ে হলো বিতর্কিত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে লর্ড নর্থব্রুক থেকে পরীক্ষা আসে, যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন তিনি প্রবর্তন করেন। তাহলে নাটকের উপর তিনি নিয়ন্ত্রণ করে দেন, নাটকের স্বাধীনতা তিনি পুরো খর্ব করেন। তাহলে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে প্রবর্তন হয়? 1876 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন হয়। তাহলে লর্ড নর্থব্রুক
এরপরে লর্ড লিটন, খুবই গুরুত্বপূর্ণ। লর্ড লিটন পরীক্ষা খুবই আসে লর্ড লিটনের থেকে। লিটনটা খুবই গুরুত্বপূর্ণ। লর্ড লিটন ভারতীয় ইতিহাসের সবচেয়ে কুখ্যাত গভর্নর জেনারেল হলো এই লর্ড লিটন। ভারতীয় ইতিহাসের সবচেয়ে কুখ্যাত গভর্নর জেনারেল, সবচেয়ে বাজে গভর্নর জেনারেল। তাহলে দেখো লিটন, যার সময়কাল হলো 1876 থেকে 80। তাহলে 1877 সালে প্রথমবার দিল্লি দরবার অনুষ্ঠিত হয়। তাহলে দেখো দিল্লি দরবার প্রথম কখন অনুষ্ঠিত হয়? 1877 সালে প্রথমবার। আর এই 1877 সালে রানী ভিক্টোরিয়াকে রয়্যাল টাইটেল অ্যাক্ট অনুসারে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় এবং রানীকে কাইজার-ই হিন্দ উপাধি প্রদান করেন। এটা অবশ্যই মনে রাখবে, ভারত সম্রাজ্ঞী এমপ্রেস অফ ইন্ডিয়া এই রানী ভিক্টোরিয়াকে প্রদান করা হয়। রানী ভিক্টোরিয়াকে কাইজার-ই হিন্দ উপাধি প্রদান করা হয় 1877 সালে। কোথায়? দিল্লি দরবারে। আর কোন অ্যাক্ট অনুসারে? রয়্যাল টাইটেল অ্যাক্ট অনুসারে। কিন্তু দেখো এই রয়্যাল টাইটেল অ্যাক্ট কত সালে প্রবর্তন করেন? 1876 সালে। আর দিল্লি দরবার হচ্ছে 1877 সালে। সেই 1877 সালে এই রানী ভিক্টোরিয়াকে 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট অনুসারে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করেন এবং রানীকে কাইজার-ই হিন্দ উপাধি প্রদান করেন। তারপরের ঘটনা, 1878 দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তিনি পাস করেন। খুবই গুরুত্বপূর্ণ এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই যেগুলো দেশীয় সংবাদপত্র ছিল সমস্ত এই সংবাদপত্রগুলোকে তিনি নিয়ন্ত্রণ করেন। তাহলে খুবই একটা বাজে সংবাদপত্রের স্বাধীনতা তিনি কী করছেন? খর্ব করে দিচ্ছেন। তাহলে 1878 সালে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন। তারপরে দেখো 1878 সালে তিনি অস্ত্র আইন প্রবর্তন করে। এটাও গুরুত্বপূর্ণ, অস্ত্র আইন প্রবর্তন করেন। এই আইনে বিনা লাইসেন্সে ভারতীয়দের অস্ত্র রাখা নিষিদ্ধ করা হয়। ভারতীয়রা যদি অস্ত্র রাখবে তাহলে ভারতকে লাইসেন্স রাখতে হবে, যেটা ইংরেজদের সেটা লাইসেন্স না রাখলেও হবে। দেখো তাহলে ভারতীয়দের কীভাবে দমন করা হচ্ছে। তাহলে 1878 সালে তিনি অস্ত্র আইন প্রবর্তন করেন। তারপর লিটন সিভিল সার্ভিস পরীক্ষাতে বয়সসীমা 21 থেকে 19 করে দেন। তাহলে দেখো বয়সসীমা করে দিচ্ছে, কারণ ঊর্ধ্বতম বয়সসীমা ছিল 21। অনেকে এটা গুলিয়ে ফেলো, দেখো এটা হলো পরীক্ষা বসার ঊর্ধ্বতম। অনেকে ভাবে যে এটা হলো পরীক্ষা বসার ন্যূনতম বয়স না, এটা হলো পরীক্ষা বসার হলো ঊর্ধ্বতম বয়সসীমা। তাহলে দেখো 21, এমনিতে 21 খুবই কম বয়স, তার থেকে দেখো আরও 2 বছর কমিয়ে দিচ্ছে 19 বছর। মানে 19 বছরের মধ্যে পরীক্ষায় বসে সিভিল সার্ভিস জয়েন করতে হবে। ভারতীয়রা যাতে জয়েন না করতে পারে তার জন্য দেখো কীভাবে একটা নির্মম নীতি তিনি প্রয়োগ করেন। তবে এই লর্ড লিটনের শাসনকালকে উজ্জ্বল ব্যর্থতা বা উজ্জ্বল বিফলতা বলা হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই লর্ড লিটনের শাসনকালকে উজ্জ্বল ব্যর্থতা বা উজ্জ্বল বিফলতা বলা হয়। আর এই সময় 1878 থেকে 80 সালে দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়। তাহলে 1878 থেকে 80 সাল পর্যন্ত দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়। আর এই দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের মধ্যে একটা সন্ধি হয়, সেই সন্ধিটা হলো গন্ডমার্কের সন্ধি। সেটা হয় 1879 সালে আফগানিস্তানের সঙ্গে। দেখো তাহলে তোমরা ভুলাবে না যে আমরা অনেকগুলো যুদ্ধের ক্ষেত্রে দেখি যে যুদ্ধ যখন শেষ হচ্ছে তখন সন্ধি হচ্ছে, কিন্তু এই দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের মাঝে সন্ধিটা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই তথ্যগুলো তোমরা মনে রাখবে। এই লর্ড লিটনের খুবই গুরুত্বপূর্ণ তথ্য, লর্ড লিটনের পরীক্ষা আসে লর্ড লিটনে। তারপর হলো লর্ড রিপন, খুবই ভালো লোক। দেখো এবার লিটন আসছে, লিটনের পরে হলো রিপন, লর্ড রিপন, যার সময়কাল হলো 1880 থেকে 1884। তাহলে এই রিপন এই রিপন একমাত্র ভাইসরয় যিনি ভারতীয়দের মধ্যে ভীষণ জনপ্রিয় ছিলেন। লিটনের আমলে 1881 সালে ফ্যাক্টরি আইন বা প্রথম কারখানা আইন পাস হয়। তাহলে প্রথম কারখানা আইন কার সময় পাস হয়? লর্ড রিপনের সময়। কত সালে? 1881 সালে। 1881 সালে প্রথম নিয়মিত জনগণনা হয়। তাহলে দেখো প্রথম নিয়মিত জনগণনা তাহলে কত সালে শুরু হয়? 1881 সালে শুরু হয়। বলা হয় এখানে যে জনগণনা করে রিপোর্ট পাওয়া গেছে প্রায় 25 কোটির বেশি জনসংখ্যা রিপোর্টে আসে। তাহলে 25 কোটি এর বেশি এই জনসংখ্যা আমরা রিপোর্টে পাই, যেটা প্রথম জনগণনা হয়, নিয়মিত জনগণনা, যেখানে আমরা রিপোর্টটা পাই 1881 সালে। আর 1882 সালে হান্টার কমিশন আসে, যেটা শিক্ষার সাথে যুক্ত। তাহলে 1882 সালে হান্টার কমিশন
পাস হয়। আর এই হান্টার কমিশন অনুসারে 1882 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আরেকটা তোমরা মনে রাখবে যে 1882 সালে হান্টার কমিশন অনুসারে 1882 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, সেরকমই 1887 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1882তে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সূচনা হয়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা হলো ধরো লোকাল ভিত্তিক পঞ্চায়েত, পৌরসভা। তাহলে দেখো এই লোকাল ভিত্তিকে যে কীভাবে যে পরিচালনা হবে তার জন্য তিনি একটা স্থানীয় স্বায়ত্তশাসন। তাহলে বুঝতে পারছো তাহলে কত গুরুত্বপূর্ণ। দেখো কেন্দ্রীয় স্তরে, রাজ্যের স্তরে তো থাকবেই সরকার, কিন্তু স্থানীয় স্তরে যে একটা পরিচালনা করতে হবে একটা সরকার, যে স্থানীয় স্তরে যে কিছু দায়িত্ব থাকে মানে এলাকা ভিত্তিক, তাহলে এই এলাকা ভিত্তিক তিনি শুরু করছেন আইন স্থানীয় স্বায়ত্তশাসন, যার মাধ্যমে পৌরসভা, পঞ্চায়েত সূচনা হয়। তাহলে এই রিপনকে বলা হয় ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক। পরীক্ষা আসে কাকে বলা হয় ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক, কাকে বলা হয় রিপনকে। আর স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সূচনা কত সালে হয়? 1882 সালে। একটা দেখো 1883 সালে ইলবার্ট বিল প্রণীত হয়। খুবই ভালো যে ইলবার্ট বিল করে। ইলবার্ট বিলটা কি? ধরো আগে কি হতো, যারা কোর্টে হচ্ছে যারা হলো ভারতীয় জাজরা ভারতীয়দের বিচার করতে পারতো, মানে তারা ইউরোপীয়দের বিচার করতে পারতো না। আর যারা ইউরোপীয় জাজ ছিল তারা ভারতীয়দের বিচার করতো, তার সাথে ইউরোপীয়দের বিচার করতো। তাহলে বুঝতে পারছো তাহলে কতটা একটা গুরুত্বপূর্ণ ইলবার্ট বিল। এই ইলবার্ট বিলের মাধ্যমে এবার নিয়ম করে দিচ্ছে যে ভারতীয় জাজরা ইউরোপীয়দের বিচার করতে পারবে। তাহলে দেখো কতটা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে এই লর্ড রিপন, কেন ভালো বলা হচ্ছে। তাহলে এই তার আমলে ইলবার্ট বিল প্রণীত হচ্ছে। এই ইলবার্ট বিল বিতর্কের জন্যই তাকে পদত্যাগ করতে হয় পরবর্তীকালে। যাই হোক, তিনি যেভাবে ভালো কাজ শুরু করেছিল, ভার্নাকুলার পেস অ্যাক্ট 1882 সালে তিনি ভার্নাকুলার পেস অ্যাক্ট বাতিল করেন। দেখো লর্ড লিটন চালু করছে ভার্নাকুলার পেস অ্যাক্ট, আর এই লর্ড রিপন 1882 সালে ভার্নাকুলার পেস অ্যাক্ট তিনি বাতিল করেন। তাহলে বুঝতে পারছো, দেখো এনার কাজগুলো সবগুলো ভালোই। তাহলে এরমভাবে যদি ভালো কাজ করতে থাকে তাহলে খুবই ইংরেজদের মুশকিল হয়ে যাবে এই দেশে থাকা। তাই ইলবার্ট বিলের পরে তাকে পদত্যাগ করে দেওয়া হয়। তিনি ICES পরীক্ষা দিতে বয়স সীমা 19 থেকে বাড়িয়ে তিনি আবার 21 করে দেন। তাহলে তিনি মানে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে বয়স সীমা কী করছে, আবার বাড়িয়ে দিচ্ছে। দেখো তাহলে এটাও ভালো কাজ লর্ড রিপনের। এরপরে ভাইসরয় হলো লর্ড ডাফরিন, যার সময়কাল হলো 1884 থেকে 88। এই লর্ড ডাফরিনের সময় তৃতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ সংগঠিত হয় 1885 সালে। তাহলে দেখো প্রথম ব্রহ্মযুদ্ধ তোমরা বলো তো কত সালে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। প্রথম ব্রহ্মযুদ্ধ ছিল 1824 থেকে 26। দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ ছিল 1852। ব্রহ্ম মানে বার্মা, যাতে মায়ানমার, বর্তমানে মায়ানমার বলা হয়। ইংরেজদের সাথে এই মায়ানমারের যুদ্ধ 1885 সালে তৃতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ। তাহলে এটা লর্ড ডাফরিনের আমলে তৃতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ হচ্ছে। 1885 সালে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। সকলেই জানো যে ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা হয় হিউমের প্রচেষ্টায়। এই লর্ড ডাফরিন কংগ্রেসকে দেখো ব্যঙ্গ করে বলেন আনুবীক্ষণিক সংখ্যালঘু। আর 1885 সালে বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস হয়। তাহলে এই কয়েকটা গুরুত্বপূর্ণ লর্ড ডাফরিন। তারপর হলো লর্ড ল্যান্সডাউন 1888 থেকে 1894। তাহলে দেখো এই সময় হচ্ছে 1891-তে দ্বিতীয় কারখানা আইন পাস হয়। তাহলে এই সময় দ্বিতীয় কারখানা আইন পাস হয়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা লর্ড ল্যান্সডাউনের সময় 1891 সালে এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস হয়। এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস হয় কত সালে? 1891 সালে। সেই অ্যাক্টে বলা হয় মেয়েদের বিবাহের জন্য ঊর্ধ্বতম বয়স সীমা 12 বছর দরকার, মানে 12 বছরের নিচে মেয়েদের বিবাহ নিষিদ্ধ করা হয়। এই এজ অফ কনসেন্ট অ্যাক্ট যেটা 1891 সালে পাস হয়। আর 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা যাকে বলা হয় 1892 সালে ভারতীয় পরিষদ আইন পাস হয়। আর ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন প্রবর্তিত হয়। তাহলে দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভারত ও আফগানিস্তানের যেটা বর্ডার, যেই লাইনটাকে বলা হচ্ছে কি ডুরান্ড লাইন।
এই ডুরান্ড লাইনটা সম্ভবত ডেট হবে 1892-93, এই ডেটটা হবে 1892-93, মেবি 1893, যাই হোক। ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন প্রবর্তিত হয়। আর কারখানা আইন খুবই ভালো, এই লট ভালো ছিল, কারণ এখানে শিশুদের বয়সসীমা বাড়ানো হয়, 7 ঘন্টা বেশি যাতে কাজ না করতে পারে সেদিকেও দেখা হয়, এবার শিশুরা যাতে রাতে না কাজ করে সেই দিকেও দেখা হয়, মহিলাদের কাজের সময়সীমাও নির্দিষ্ট করা হয়। তাহলে এই ফ্যাক্টরি আইনগুলো আমাদের জন্য ভালোর জন্য হয়, ভারতীয়দের জন্য। তাহলে লর্ড ল্যান্সডাউনের পরে হলো লর্ড এলগিন দ্বিতীয়। লর্ড ল্যান্সডাউনের পরে লর্ড এলগিন দ্বিতীয়, যার সময়কাল হলো 1894 থেকে 1899। তাহলে দেখো এই লর্ড এলগিনের সময় দেশের বিভিন্ন স্থানে প্রচুর খরা দুর্ভিক্ষ হয়। এই সময় বোম্বেতে প্লেগ একটা রোগ দেখা যায়। যাই হোক, এই প্লেগ রোগের জন্য দায়ী করা হয় যে প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও তার পার্টনার মিস্টার আয়েস্টকে। তাহলে দেখো 1897 সালে দুই চাপেকর ভাই প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও মিস্টার আয়েস্টকে গুলি করে হত্যা করেন। এটা অবশ্যই মনে রাখবে। তাহলে চাপেকর ভ্রাতৃদ্বয় কত সালে হত্যা করেন? 1897 সালে। কাদেরকে? প্লেগ কমিশনের মিস্টার র্যান্ড ও মিস্টার আয়েস্টকে গুলি করে হত্যা করেন। কারণ তারা বলে তারা ভাবে যে এই যে প্লেগ হচ্ছে, এই প্লেগের জন্য আরও যে মানুষের অবস্থা খারাপ হচ্ছে তার জন্য সরকার দায়ী, কারণ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই জন্য তাদেরকে হত্যা করা হয়। তারপরে লর্ড কার্জন, খুবই গুরুত্বপূর্ণ লর্ড কার্জন, যার সময়কাল হলো 1899 থেকে 1905। এই লর্ড কার্জনের সময় 1899 সালে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট প্রবর্তন। তাহলে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট হলো 1899 সালে। তারপরে 1899 সালে ভারতীয় কয়েন্স এবং পেপার কারেন্সি অ্যাক্ট প্রবর্তন হয়। পুসাতে এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হয়। তাহলে দেখো এই সময় পুসাতে এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হয়। 1902-তে সেচের জন্য মনক্রিফ কমিশন গঠন করা। এটাও মনে রাখবে যে সেচের জন্য একটা কমিশন, মনক্রিফ কমিশন, সেটা কত সালে? 1902 সালে। 1902 সালে স্যার টমাস রেলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন, যাকে বলা হয় র্যালে কমিশন, যেহেতু র্যালের নেতৃত্ব হয়, তাহলে বিশ্ববিদ্যালয় বা র্যালে কমিশন গঠন করা হয় কত সালে? 1902 সালে। আর ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয় কত সালে? 1904। তাহলে বিশ্ববিদ্যালয় কমিশন 1902, যে বিশ্ববিদ্যালয় কমিশনকে বলা হয় র্যালে কমিশন। তাহলে আর বিশ্ববিদ্যালয় আইন কত সালে? 1904 সালে। তবে 1902 সালে অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে পুলিশ কমিশন গঠন করা হয়। তাহলে দেখো এই সময় একটা পুলিশ কমিশন গঠন হয় কত সালে? 1902 সালে অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে পুলিশ কমিশন গঠন করা হয়। 1901 সালে প্রত্নতত্ত্ব বিভাগ গঠিত হয়, দেখো খুবই গুরুত্বপূর্ণ। আর 1904 সালে এনসিয়েন্ট মনুমেন্টস প্রোটেকশন অ্যাক্ট পাস করা হয়। তবে 1904 সালে তিব্বতে ইয়ং হাজব্যান্ড কমিশন পাঠানো হয়। তাহলে দেখো তিব্বতে ইয়ং হাজব্যান্ড কমিশন কবে পাঠানো হয়? 1904 সালে। আর 1905 সালে বঙ্গভঙ্গ ঘটনা আর তার সাথে স্বদেশী আন্দোলনের সূচনা হয়। তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সূচনা হয়। সেনাধ্যক্ষ লর্ড কিচেনারের সঙ্গে বিবাদের জন্য কার্জন ইস্তফা প্রদান করেন 1905 সালে। এটাও তোমরা মনে রাখবে, সেনাধ্যক্ষ লর্ড কিচেনারের সাথে বিবাদের জন্য কার্জন ইস্তফা প্রদান করেন কত সালে? 1905 সালে। তারপরে দেখো লর্ড কার্জনের পরে লর্ড মিন্টো দ্বিতীয়। লর্ড কার্জনের পরে লর্ড মিন্টো দ্বিতীয়। তারপরে দেখো তারপরে হলো লর্ড মিন্টো দ্বিতীয়, যার সময়কাল হলো 1905 থেকে 1910। 1906 সালে ঢাকাতে মুসলিম লীগ গঠিত হয়। তাহলে লর্ড মিন্টো টু, দেখো লর্ড মিন্টো প্রথম ছিল আগে, যার সময়কাল ছিল লর্ড মিন্টো প্রথম 1807 থেকে 1813, আর এটা হলো লর্ড মিন্টো দ্বিতীয়। কিন্তু লর্ড মিন্টো দ্বিতীয় খুবই জনপ্রিয়, কারণ তিনি এমন কাজ করেন। দেখো লর্ড মিন্টো দ্বিতীয় সময়কাল হলো 1905 থেকে 1910। তাহলে এই লর্ড মিন্টো দ্বিতীয়র সময় ভারত সচিব কে ছিলেন? লর্ড মল্লে। 1906 সালে ঢাকাতে মুসলিম লীগ গঠিত হয়। ঢাকাতে মুসলিম লীগ কে গঠন করেন? নবাব সলিমুল্লাহ উদ্যোগে, আর সভাপতি হয় আগা খাঁ। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের সদস্যরা নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়।
তাহলে সুরাট অধিবেশনে কংগ্রেসের মধ্যে ভাঙ্গন ধরে নরমপন্থী ও চরমপন্থী নামে দুটো শাখায় তারা বিভক্ত হয়ে যায়। আর 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মল্লেমিন্টো সংস্কার আইন পাস হয় 1909 সালে। দেখো এই মল্লেমিন্টো সংস্কার আইন একটা গুরুত্বপূর্ণ, কারণ এই মল্লেমিন্টো সংস্কার আইন দ্বারা প্রথম পৃথক মুসলিমদের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হয়। তোমরা এটা মনে রাখবে যে 1909 সালে মল্লেমিন্টো সংস্কার আইনে প্রথমবারের জন্য পৃথক মুসলিমদের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হয়। গভর্নর জেনারেল কাউন্সিলে প্রথম ভারতীয় সদস্য হিসেবে এসপি সিনহা নিযুক্ত হন, যার নাম সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, তিনি নিযুক্ত হন। তারপরে আরও খুব ঘটনা ছিল লর্ড মিন্টো দ্বিতীয় সময়। 1906 সালে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়, আরেকটা গুরুত্বপূর্ণ। তারপর 1910 সালে পেস অ্যাক্ট পাস হয়। তারপরের ভাইসরয় হলো লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, যার সময়কাল হলো 1910 থেকে 1916। তাহলে 1911 সালে এই লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় সময় ইংল্যান্ডের রাজা প্রথম জর্জের সম্মানে, মানে রাজ্যাভিষেক উপলক্ষে, যেহেতু তার অভিষেক হচ্ছে তাই তিনি দিল্লিতে আসেন, তার উপলক্ষে দিল্লি দরবার অনুষ্ঠিত হয়। প্রথম আমরা দিল্লি দরবার দেখলাম 1877 সাল, আর এটা হলো দ্বিতীয় দিল্লি দরবার, যেটা হচ্ছে 1911 সালে, কার? ইংল্যান্ডের রাজা প্রথম জর্জের সম্মানে। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। তাহলে 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। দেখো তাহলে 1911 আগে আমাদের ভারতের রাজধানী কোনটা ছিল? কলকাতা। তারপরে কলকাতায় দিল্লি। তোমরা তার সাথে এটাও মনে রাখবে যে 1931 সালে এই দিল্লি থেকে নিউ দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। তারপর দেখো 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, যেটা বঙ্গভঙ্গ ঘোষণা কত সালে হয়েছিল? 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। 1914 সালে কোমাগাতা মারুর ঘটনা। কোমাগাতা মারু একটা জাহাজের ঘটনা, সেটা কত সালে ঘটে? 1914 সালে। আর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সূচনা হয়। আর এটা 1915 সালে মদনমোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। তাহলে 1915 সালে মদনমোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি ভারতে আসেন। এই জন্য 9 জানুয়ারিকে বলা হয় প্রবাসী দিবস। আমরা ভারতে এই 9 জানুয়ারি প্রবাসী দিবস আমরা পালন করি। তাহলে গান্ধী ভারতে কখন আসেন? 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি ভারতে আসেন। তাহলে লর্ড হার্ডিঞ্জের উপর এই কটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এরপরে দেখো লর্ড চেমস্ফোর্ড, যার সময়কাল হলো 1916 থেকে 21। 1916 থেকে 1921। তাহলে দেখো 1916-তে হোম রুল লীগের প্রতিষ্ঠাতা। হোম রুল লীগ, হোম রুল, হোম মানে কি? ঘর, আর রুল মানে কি? শাসন। সহজে যদি বুঝতে চাও তোমরা, হোম মানে ঘর আর রুল মানে শাসন। হোম রুল মানে একটা সাহিত্য শাসন। তাহলে দেখো 1916 সালে একটা হোম রুল লীগ, একটা হোম রুল আন্দোলন হয় 1916 সালে বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্তের প্রচেষ্টায়। 1916 সালে লখনৌ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে দেখো 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। লখনৌ অধিবেশনে 1916 সালে লখনৌ অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তার সাথে তোমরা এটাও মনে রাখবে যে 1916 সালে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে যেমন চুক্তি হচ্ছে, সেরকমই কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী এই দুটি শাখার মধ্যে মিলন হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম 1907 সালে সুরাট অধিবেশনে। আর 1916 সালে লখনৌ অধিবেশনে ওই নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মিলন হয়। আর এই লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 1916 সালে কেশব কার্বে পুনাতে মহিলা বিশ্ববিদ্যালয় গঠন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1916 সালে কেশব কার্বে পুনাতে মহিলা বিশ্ববিদ্যালয় গঠন করেন। আর 1916 সালে গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। তাহলে গান্ধীজি সবরমতী আশ্রম কখন প্রতিষ্ঠা হন? 1916 সালে। আর 1917 সালে আরেকটা কমিশন আসে, যার নাম হলো স্যাডলার কমিশন, যাকে বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে স্যাডলার কমিশন বা কলকাতা কমিশন গঠিত হয় কত সালে? 1917 সালে। আর গান্ধীজি কর্তৃক পরিচালিত 3টি প্রথম আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলন এই লর্ড চেমস্ফোর্ডের আমলে হয়। তাহলে প্রথম দেখো চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়, যেটা বিহারে। তারপরে আমেদাবাদ সত্যাগ্রহ 1918 সালে হয় আমেদাবাদে। আর খেরা সত্যাগ্রহ যেটা গুজরাটে হয়, খেরা সত্যাগ্রহ, যেটা 1918। তোমরা এই যে 3টে সিকোয়েন্স এরকমভাবে মনে রাখতে পারো। কে? সি দিয়ে চম্পারণ, যার 1917, এ দিয়ে আমেদাবাদ 1918, আর কে দিয়ে খেরা 1918 সালে।
তাহলে 3টে আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তারপরে দেখো রাওলাট আইন 1919 সালে পাস হয়। এই রাওলাট আইনের দেখো আরেকটা পরীক্ষা প্রশ্ন আসে যে রাওলাট কমিটি কত সালে প্রতিষ্ঠা হয়। রাওলাট কমিটি বা যাকে বলা হয় সিটিজেন কমিটি, সেটা 1917-তে গঠিত হয়। আর রাওলাট আইন হয় 1919। আর এই রাওলাট আইনের বিরুদ্ধে হয় রাওলাট সত্যাগ্রহ 1919 সালে এপ্রিলের দিকে। এটা মার্চের দিকে রাওলাট আইন আসে, সম্ভবত 18ই মার্চ হতে পারে 1919-এর, যেটা রাওলাট আইন। আর এপ্রিলে যেটা হয় রাওলাট সত্যাগ্রহ, যেটা বলা হয় গান্ধীজির প্রথম হলো সর্বভারতীয় আন্দোলন। গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন ছিল রাওলাট সত্যাগ্রহ। তারপর দেখো মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন পাস হয়। মন্টেগু ছিলেন, চেমস্ফোর্ড হলো ভাইসরয়, আর মন্টেগু ছিলেন এই সময় ভারত সচিব। তাহলে মন্টেগু চেমস্ফোর্ড যাকে বলা হয় 1919 সালে ভারত শাসন আইন। তারপর দেখো আমরা প্রথম 1909 সালে ভারত শাসন আইনে কী দেখলাম, পৃথক মুসলিমদের জন্য নির্বাচনের ব্যবস্থা। আর এই 1919 সালে ভারত শাসন আইনে কি হচ্ছে, বাকি সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা হচ্ছে, মানে শিখ, অ্যাংলো ইন্ডিয়ান আরও যে জাতি আছে তাদের জন্য যে পৃথক নির্বাচনের ব্যবস্থা, এই মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কারে বলা হয়। 1919 সালে 13 এপ্রিল একটা খুবই মর্মবেদনা ঘটনা, জালিয়ানওয়ালাবাগের ঘটনা। 1919 সালে 13 এপ্রিলে যেটা ঘটে, জেনারেল ও মাইকেল ডায়ারের যেভাবে গুলি চালায় প্রচুর মানুষ মারা যায়, যেটা জালিয়ানওয়ালাবাগে হয়। তাহলে 1919 সালে 13 এপ্রিলে জালিয়ানওয়ালাবাগের ঘটনা হয়। 1919 সালে তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ। দেখো প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ ছিল 1839 থেকে 1842, দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ ছিল 1878 থেকে 1880, আর এটা হলো তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ, যার সময়কাল হলো 1919, অবশ্যই মনে রাখবে। আর 1919 সালে খিলাফত আন্দোলন শুরু হয়। আর 1920 সালে এই খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের সাথে মিশে এক মিলিত রূপ দেয়। তাহলে এই খিলাফত আন্দোলন কোন আন্দোলনের সাথে মিশে যায়? অসহযোগ আন্দোলনের সাথে। কারণ গান্ধী চেয়েছিল যে দুটো আন্দোলন একসাথে মার্চ করে একটা বড় লেভেলের আন্দোলন করার জন্য। তাহলে এই 1919 সালে খিলাফত আন্দোলন শুরু হচ্ছে, আর 1920 সালে খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের সাথে মিশে যায়। আর 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। তাহলে দেখো এই অসহযোগ আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন। আরেকটা ঘটনা, 1920 সালে আলিগড়ে মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যেটা ছিল আগে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা 1875 সালে প্রতিষ্ঠা করে স্যার সৈয়দ আহমেদ খান। সেই আলিগড়ে যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, সেটাই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কত সালে? 1920 সালে। তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর হলো দেখো লর্ড রিডিং, যার সময়কাল হলো 1921 থেকে 1926। লর্ড রিডিংয়ের সময়কালে 1921 সালে কেরলের মালাবারে মোপলা বিদ্রোহ হয়। এই মোপলা বিদ্রোহ কেরলের মালাবারে হয়, যেটা কত সালে? 1921 সালে। 1922 সালে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার অন্তর্গত চৌরিচৌরা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তাহলে দেখো 1922 সালে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে, এই যে চৌরিচৌরা গ্রামে একটা থানার মধ্যে ভারতীয় যারা আন্দোলনকারীরা যে অসহযোগ আন্দোলনটা যে শুরু করেন, সেই অসহযোগ আন্দোলনের ফলে সবাই উত্তেজিত হয়ে যায় যে আমাদের দেশকে স্বাধীন করতে হবে, দেশকে তাড়াতাড়ি স্বাধীন করতে হবে। সেই উত্তেজিত হয়ে জনতা কী করে, ওই চৌরিচৌরা থানাতে পুরো 20 জনের উপরে পুলিশ ছিল, তাদেরকে জ্বালিয়ে পুরো মেরে দেন। গান্ধীজি এই ঘটনা খুবই মর্মাহত হয়ে যান, কারণ গান্ধীজির যদি আন্দোলনের যদি তার একটা আদর্শ থাকে, কি আন্দোলনের আদর্শ হলো সত্যাগ্রহ, অহিংসা, মানে যেখানে হিংসা থাকবে না। তাহলে দেখো, তাহলে এই যে গান্ধীজির, তাহলে তো তার আদর্শ থাকছে না, কারণ এখানে তো হিংসা হচ্ছে। তাই গান্ধীজি কী করেন, এই অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নেন। 1923 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়, খুবই গুরুত্বপূর্ণ। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু যারা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করছে, কত সালে? 1923 সালে। আর স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিল চিত্তরঞ্জন দাস, আর মতিলাল নেহরু হলো প্রথম সম্পাদক। 1923 সালে ইংল্যান্ডের সাথে ভারতেও একসাথে আইসিএস পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভারতে যে আইসিএস পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষা কবে হয়, মানে কবে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়? 1923 সালে। এটা তোমরা মনে রাখবে, 1923 সালে ইংল্যান্ডের সাথেও ভারতেও
সিভিল সার্ভিস পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। আর 1925 সালে ভারতের কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো 1925 সালে ভারতের কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এই যে কমিউনিস্ট পার্টি, এই কমিউনিস্ট পার্টি 1920 সালে রাশিয়ার তাশখন্দে প্রতিষ্ঠিত হয়। আর ভারতে প্রতিষ্ঠিত হচ্ছে ভারতের কানপুরে, এটা 1925 সালে। এই জন্য বলা হয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ পার্টি। দ্বিজ মানে হলো দ্বিজ, মানে যার দুবার জন্ম। তাহলে দেখো এই কমিউনিস্ট পার্টির হলো দুবার জন্ম। 1925 সালে কাকুরি রেল ডাকাতি ঘটনা ঘটে। কাকুরিতে রেল ডাকাতি করে, বিপ্লবীরা কাকুরিতে রেল ডাকাতি করে 1925 সালে। আর এই রেল ডাকাতি সূত্র ধরে ইংরেজরা কাকুরি ষড়যন্ত্র মামলা চালু করে। তাহলে 1925 সালে কাকুরি রেল ডাকাতি ঘটনা ঘটে। আর 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা বর্তমানে বিতর্কিত, কংগ্রেসের হলো একটা অপছন্দিত, যেটা আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাহলে দেখো কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1925 সালে। কে প্রতিষ্ঠা করে? কেশব বলিরাম হেডগেওয়ার। কোথায়? নাগপুরে। তাহলে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রতিষ্ঠা হয় 1925 সালে। তারপরে হলো লর্ড আরউইন, যার সময়কাল হলো 1926 থেকে 1931। এই লর্ড আরউইনের সময় দেখো 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, লর্ড আরউইনের সময় 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়। আর 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। তাহলে দেখো অবশ্যই পরীক্ষায় কিন্তু প্রশ্ন বুঝে করবে যে সাইমন কমিশন কবে গঠিত হয়? 1927 সালে। আর সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে। তারপরে দেখো 1928 সালে নেহরু রিপোর্ট পেশ। নেহরু রিপোর্ট কত সালে? 1928 সালে। এই নেহরু রিপোর্টটা তোমরা মনে রাখবে যে আমাদের যে সংবিধান, এই সংবিধানের প্রথম একটা যে একটা সংবিধানের যে একটা প্রথম যে একটা সভা, যে একটা সংবিধানটা কী হবে, সংবিধানের কিছু আলোচনা এই নেহরু রিপোর্ট হয়। 1928 সালে নেহরু রিপোর্ট পেশ। 1929 সালে জিন্নার 14 দফা দাবি পেশ। জিন্নার 14 দফা দাবি পেশ করে। আশা করি আমরা যারা ভারতীয়রা তারা এই 14 দফা দাবি আমাদের পড়তে হবে না, এই জিন্নার 14 দফা। যারা পাকিস্তান সার্ভিস কমিশন দিবে, যারা পাকিস্তানে আছে, তাদেরকে এই 14 দফা দাবি মুখস্থ করতে হবে। 1919 সালে, তাহলে 1929 সালে জিন্নার 14 দফা দাবি পেশ। এই যে সাইমন কমিশন, সাইমন কমিশন 1928 সালে ভারতে আসে। আর এই সাইমন কমিশনে কোনো ভারতীয়রা ছিল না, তাই ভারতীয়রা বিরোধিতা করে। এই বিরোধিতা প্রদর্শনের জন্য ভারতীয়রা মিছিল করে, সাইমন গো ব্যাক। আর এই মিছিলের নেতৃত্ব দিয়েছিল লালা লাজপত রায়, এক জায়গায় লালা লাজপত রায়। আর লালা লাজপত রায় নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের আঘাতে, পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় মারা যান। কত সালে? 1928 সালে। এটা মনে রাখবে, লাঠির আঘাতে মারা যাচ্ছে, খুবই একটা দুঃখজনক ঘটনা। তারপরে 1928 সালে ভগৎ সিং কর্তৃক স্যান্ডাস হত্যা। ভগৎ সিং স্যান্ডাসকে হত্যা করেন 1928 সালে। 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা, 1929 সালে লাহোর ষড়যন্ত্র মামলা, আরও দুটো গুরুত্বপূর্ণ মামলা 1929 সালে। তারপরে দেখো 1929 সালে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন। দিল্লি দেখো কেন্দ্রীয় আইনসভায় তারা বোমা ফেলেন। কে কে? ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত 1929 সালে কেন্দ্রীয় আইনসভায় তারা বোমা নিক্ষেপ করেন। আর 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ। খুবই গুরুত্বপূর্ণ, এতক্ষণ ছিল পূর্ণ স্বাধীনতা কথাটা আসেনি। তাহলে এই দেখো এই জাতীয় কংগ্রেসে প্রথমবারের মতো পূর্ণ স্বাধীনতা কথাটা আসে। দেখো আগেরবার আমরা পড়েছিলাম স্বরাজ, স্বরাজ ছিল, স্বরাজ, কিন্তু স্বরাজে কোনো ব্যাখ্যা ছিল না, স্বায়ত্তশাসন ছিল, সে আমরা ইংরেজির মধ্যে স্বায়ত্তশাসন থাকবো। কিন্তু এই প্রথমবারের মতো যে একটা পূর্ণ স্বাধীনতা প্রস্তাব গ্রহণ হয়, সেটা কোন জায়গায়? সেটা হলো 1929 সালের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন। যে অধিবেশনে সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহরু। আর এখানে ঠিক করা হয় যে স্বাধীনতা দিবস পালন হবে। তাহলে 1930 সালে 26শে জানুয়ারি পরাধীন ভারতে প্রথমবার স্বাধীনতা দিবস পালন হয়। কত সালে? 1930 সালে 26শে জানুয়ারি প্রথমবার ভারতে স্বাধীনতা দিবস পালিত হয়। এই জন্য দেখো 26শে জানুয়ারি এই যে সংবিধানটা কার্যকর করা হয় 26শে জানুয়ারি থেকে, যেহেতু 26শে জানুয়ারি 1930-এ 26শে জানুয়ারি প্রথমবার স্বাধীনতা দিবস পালন হয়, সেই জন্য আমাদের সংবিধানটা কার্যকর হয় কবে থেকে? 26শে জানুয়ারি, যেটাকে আমরা বলি প্রজাতন্ত্র দিবস, যে সময় আমাদের সরকারি ছুটি থাকে প্রজাতন্ত্র দিবসে। তারপরে 1929 সালে ভারতীয় শিক্ষার উন্নতির জন্য হাট্টক কমিটি গঠিত হয়। তাহলে দেখো একটা শিক্ষার কমিশন আসে, হাট্টক কমিটি, সেটা কত সালে? 1929 সালে। 1930 সালে 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন।
তাহলে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান কবে শুরু করেন? 1930 সালে 12ই মার্চ। তাহলে দেখো এটা কোন আন্দোলনের সাথে যুক্ত? আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত। আর ডান্ডিতে তিনি কখন পৌঁছান? 1930 সালে 5ই এপ্রিলে পৌঁছান। আর 6 এপ্রিলে তিনি কি করেন? ওই লবণ তৈরি করে তিনি আইনটা ভাঙেন। তাহলে তিনি ডান্ডিতে গিয়ে তিনি লবণ আইন ভাঙেন 6 এপ্রিল, আর 5 এপ্রিল তিনি পৌঁছান। আর 1930 সালে আইন অমান্য আন্দোলন, যেটা ওই ডান্ডিতে গিয়ে তিনি শুরু করেন আইন অমান্য আন্দোলন। 1930 সালে 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠন হয়। তাহলে কত সালে চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠন হয়? 1930 সালে 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়। তাহলে প্রথম লন্ডনে যে গোলটেবিল বৈঠক হয় 1930 সালে, যেখানে কংগ্রেস কোনো অংশগ্রহণ করেনি। আর 1931 সালে 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। আর 1931 সালে ভগৎ সিংয়ের ফাঁসি হয়। তাহলে এই লর্ড আরউইনের পরে আর বেশি নেই, লর্ড আরউইনের পরে আছে লর্ড ওয়েলিংটন। লর্ড আরউইনের পরে লর্ড ওয়েলিংটন। দেখো তাহলে এই লর্ড ওয়েলিংটনের সময়কাল হলো 1931 থেকে 1936। তাহলে 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়। তাহলে প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930 সালে, আর দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় কত সালে? 1931 সালে। দেখো তাহলে এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক একদিকে গুরুত্বপূর্ণ, কারণ এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র কংগ্রেস অংশগ্রহণ করে। তাহলে কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে শুধু অংশগ্রহণ করে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। আর 3টে গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেন? বি.আর. আম্বেদকর, সেটাও তোমরা মনে রাখবে। আর 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। দেখো তাহলে তিনি কি করেছিলেন? তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। তাহলে দেখ, একটা হলো সংখ্যালঘু হিন্দু, একটা হলো সংখ্যাগুরু, মানে যারা হলো সংখ্যাগরিষ্ঠ। যারা সংখ্যা লঘু মানে যারা হলো শিডিউল কাস্ট, এসসি, এসটি, দেখো এই তাদের মধ্যে যে একটা আলাদা পৃথক নির্বাচন করা হবে, সেই জিনিসটা এখানে ঘোষণা হচ্ছে। তাহলে কি হচ্ছে? হিন্দুদের মধ্যে একটা বিভেদ, তাহলে সেটা ঘোষণা হচ্ছে হিন্দুদের মধ্যে বিভেদ। তাহলে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেন। আর তার সাথে তোমরা এটা মনে রাখবে, এই যে বিভেদ সৃষ্টি করছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, এই জন্য গান্ধীজি জারভেদা জেলে অনশন শুরু করেন। এয়ারভেদা বলা হয় ইংলিশে, বাংলায় জারভেদা। গান্ধীজি জারভেদা জেলে অনশন শুরু করেন, যাতে এই সাম্প্রদায়িকতা যাতে বন্ধ করা যায়। তারপরে 1932 সালে দেখো গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে এই যে বর্ণ হিন্দু, যারা বর্ণ হিন্দু বেশি হিন্দু আছে, যারা সংখ্যালঘু, যারা হলো শিডিউল কাস্ট, এসসি, এসটি, এই সমস্যা সমাধানের জন্য গান্ধীজি ও বি.আর. আম্বেদকর একটা চুক্তি করেন। পুনা চুক্তি কত সালে হচ্ছে? 1932 সালে। 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়। শেষ তৃতীয় গোলটেবিল বৈঠক 3টায় লন্ডনে হয়। তাহলে 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়। আর 1934 সালে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়, যেটা আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে, আর আইন অমান্য আন্দোলন শেষ হয় 1934 সালে। কিন্তু দুটো ফেজ, 1932-এ আবার শুরু হয়, একবার শেষ হয় আবার শুরু হয়। যাই হোক, 1930-এ প্রথম আইন অমান্য আন্দোলন শুরু হয়, আর 34-এ আইন অমান্য আন্দোলন শেষ হয়। 1934 সালে জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। তাহলে কারা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন? 1934 সালে জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন, যেটাকে বলা হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল। 1935 সালে ভারত শাসন আইন পাস হয়। দেখো তাহলে এই ভারত শাসন আইন 1935 সালে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে ভারতের যে সংবিধান বর্তমানে, এই ভারত শাসন আইন থেকে অনেক কিছু কপি করা হয়, প্রায় 60% কপি করা হয়। তাই 1935 সালে ভারত শাসন আইনটা খুবই গুরুত্বপূর্ণ। 1936 সালে নিখিল ভারত কিষাণ সভা গঠিত হয়, যেটাকে বলা হয় নিখিল ভারত কিষাণ সভা বা নিখিল ভারত কিষাণ কংগ্রেস, যেটা 1936 সালে গঠিত হয়। আর 1935 সালে দেখো ভারত শাসন আইন তো পুনঃ নয়, আর 1935 সালে ব্রহ্মদেশকে ভারত থেকে পৃথক করা হয়। দেখো তাহলে ভারত থেকে আরও ছোট করা হচ্ছে ভারতকে, এই ব্রহ্মদেশ আলাদা হয়ে যাচ্ছে কবে? 1935 সালে। তারপর হলো লর্ড লিথগো, 1936 থেকে হলো 1943। যা দেখো তাহলে এই লর্ড লিথগোর সময়কালে 1937 সালে সাধারণ নির্বাচন হয়। প্রথমবারের মতো আমাদের দেশের নির্বাচন অনুষ্ঠিত হয় কোন আইন অনুসারে? 1935 সালে ভারত শাসন আইন অনুসারে 1937 সালে প্রথমবার সাধারণ নির্বাচন হয়। আর 8টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে। তাহলে
বেশিরভাগ প্রদেশে কে জয়লাভ করে? কংগ্রেস জয়লাভ করে। 8টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে। তারপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার ভারতকে যুক্ত করে, কিন্তু ভারতীয়দের সাথে কোনো আলাপ আলোচনা করে না। এই দেখো, কংগ্রেস তো সরকারে আছে, কংগ্রেস তো মন্ত্রিসভা গঠন করে, তাই তো 1937 সালে। তাহলে কংগ্রেসদের সাথে আলোচনা করা উচিত, কিন্তু কি করে ভারতকে যুক্ত করা হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু কোনো আলোচনা না করেনি। তাই প্রতিবাদ স্বরূপ কংগ্রেস মন্ত্রিসভা থেকে কংগ্রেস কি করে? পদত্যাগ করে 1939 সালে। 1939 সালে 3 মে ফরওয়ার্ড ব্লক দল গঠন সুভাষচন্দ্র বোস করেন। তাহলে 1939 সালে 3 মে ফরওয়ার্ড ব্লক দল গঠন হয়। আর 1938 সালে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা মানে হরিপুরা অধিবেশন হয়, যেটা সুভাষচন্দ্র বসু সভাপতি ছিল। প্রথমবার কংগ্রেসের মধ্যে একটা নির্বাচিত সভাপতি হয়। আগে ছিল কংগ্রেসের মনোনীত সভাপতি, প্রথমবারের মতো নির্বাচিত সভাপতি। আর তারপরে 1939 সালে আবার ত্রিপুরী কংগ্রেসের অধিবেশন হয়, যেখানে সুভাষচন্দ্র বোস সভাপতি হওয়ার কথা ছিল, যে কিন্তু পট্টবী সীতারামের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, যে কিন্তু শেষে সুভাষচন্দ্র বোস জয়লাভ করে। তাহলে সেটা ত্রিপুরা অধিবেশন, সেটাও গুরুত্বপূর্ণ। তবে 1940 সালে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়। তাহলে দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর কে শুরু করেন এই ব্যক্তিগত সত্যাগ্রহ? আচার্য বিনোবা ভাবে, এটা তোমরা মনে রাখবে। তাহলে আচার্য বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের প্রস্তাব গৃহীত হয়। তাহলে দেখো, পাকিস্তানের প্রস্তাব গৃহীত হয় কত সালে? 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশন। আর যাই হোক, নেক্সট আলোচনা করি। 1940 সালের ভিডিওটা না অনেক বড় লেন্থ হয়ে যাবে। 1940 সালে লর্ড লিথগো আগস্ট অফার ঘোষণা করেন। দেখো, ভারতীয়রা যাতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন, তাই ভারতীয়দের জন্য একটা লোভ দেখানো হয় যে তোমাদেরকে এই একটা অফার দেওয়া হচ্ছে, তোমাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, তোমাদের জন্য সংবিধান রচনা করা হবে যুদ্ধ শেষ হয়ে গেলে। এই জন্য একটা অফার আসে, আগস্ট অফার, কিন্তু ভারতীয়রা সেটা রিজেক্ট করে দেয়। 1941 সালে সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করে, ভারত থেকে তিনি চলে যান। আর 1942 সালে ক্রিপস মিশন, এটাও খুব গুরুত্বপূর্ণ। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসেন। আর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 8ই আগস্টে। খুব গভীর রাত্রে, বলা হয় 9 আগস্ট, যেহেতু 8ই আগস্টে একটা গভীর রাত্রে ছিল ভারত ছাড়ো আন্দোলন যেখান থেকে শুরু হচ্ছে। আর ওই 8ই আগস্টে গভীর রাত্রে পুরোপুরি 9 আগস্ট হয়ে যায়। ওই 9 আগস্টে একদম ভোরের দিকে এই ভারত ছাড়ো আন্দোলনে যারা প্রথম দিকে বড় বড় নেতাদের, তাদেরকে পুরো অ্যারেস্ট করে নেয়। তাহলে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে, যাকে বলা হয় আগস্ট আন্দোলন, যেহেতু আগস্ট মাসে শুরু হয়। তারপরে লর্ড ওয়াভেল, যার সময়কাল হলো 1943 থেকে 1947 সালে। এই লর্ড ওয়াভেলের সময় গুরুত্বপূর্ণ ঘটনা, রাজা গোপালাচারী সূত্র বা সিআর ফর্মুলা। দেখো, তাহলে 1944 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কি প্রকাশ করেন? একটা সূত্র আনেন, যেটার নাম হলো সিআর ফর্মুলা। মানে এটা এই জন্য আনেন যে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা আলাপ আলোচনার জন্য, যাতে তারা মিল হয়ে যাতে ভারতবর্ষে যে কি ভবিষ্যৎ হবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেই জন্য তিনি সিআর ফর্মুলা তিনি আনেন। ওয়াভেল পরিকল্পনা সিমলা বৈঠক 1945 সালে হয়। ওয়াভেল পরিকল্পনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াভেল একটা পরিকল্পনা পেশ করেন, সেটা হলো ওয়াভেল পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুসারে একটা সিমলা বৈঠক হয়, সেটাই 1945-এ হয়েছে। দেখো, এই ঘটনাগুলো না বিভিন্ন পরীক্ষায় ডেট হিসেবে আসে। তাহলে ওয়াভেল পরিকল্পনা সিমলা বৈঠক 1945 সালে। আর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তারপরে 1946 সালে 18ই ফেব্রুয়ারি বোম্বের তলোয়ার জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়। তাহলে দেখো, নৌবিদ্রোহ কোথায় সূচনা হয়? 1946 সালে 18ই ফেব্রুয়ারি বোম্বের তলোয়ার জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়। 1946 সালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে আসেন। তাহলে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে কখন আসেন? 1946 সালে। ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, এগুলি তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে, এগুলি গুলাবে না। তাহলে 1946 সালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে আসেন। আর 1946 সালে 16ই আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন। দেখো, ডাইরেক্ট অ্যাকশন ডে, খুবই দুঃখজনক ঘটনা। মুসলিম লীগ কী করে? প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন শুরু করে, যার ফলে কলকাতায় ভয়ঙ্কর 4-5 দিন ধরে দাঙ্গা হয়, যাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। কলকাতা একটা মহা হত্যাকাণ্ড হয় এই যে মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবসের পালন হিসেবে।
তারপরে 1946 সালে 2 সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত। একটা সরকার হয় অন্তর্বর্তী সরকার 1946 সালে 2 সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে। মুসলিম লীগকে আমন্ত্রণ করা হয় কিন্তু মুসলিম লীগ জয়েন করেনি, কিন্তু শেষ পর্যন্ত তারা অক্টোবরে জয়েন করে এই অন্তর্বর্তী সরকারে। সেটাও তোমরা মনে রাখবে যে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করে 1946 অক্টোবরে। এটলির ঘোষণা আরেকটা 1947 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি তিনি ঘোষণা করেন ভারতকে 1948 জুনের মধ্যে স্বাধীনতা প্রদান করা হবে। তাহলে ভারতকে স্বাধীন করা হবে কবের মধ্যে? 1948 জুনের মধ্যে। আর তিনি কবে ঘোষণা করেন? এটলি 1948 20 ফেব্রুয়ারি। তাই এই 1947 20 ফেব্রুয়ারিকে বলা হয় এটলির ঘোষণা, কারণ 1947 20 ফেব্রুয়ারি এটলি ঘোষণা করেন 1948 জুনের মধ্যে ভারতকে স্বাধীন করা হবে। তারপরে লর্ড মাউন্টব্যাটেন পরের ভাইসরয় হলো লর্ড মাউন্টব্যাটেন। 1947 পর্যন্ত তিনি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরাধীন ভারতে তিনি হলো শেষ ভাইসরয়। তাহলে দেখো এই যে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন যিনি ছিলেন 1947 13ই মার্চ থেকে 1947 14ই আগস্ট পর্যন্ত। তাহলে দেখো এই লর্ড মাউন্টব্যাটেন একটা পরিকল্পনা ঘোষণা করেন, খুবই গুরুত্বপূর্ণ। 1947 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়। তাহলে এই মাউন্টব্যাটেন পরিকল্পনা হয় 1947 3 জুন। আর 1947 4 জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতার খসড়া উত্থাপন করেন। এবং 18ই জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। দেখো এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও। 1947 4 জুলাই কি হচ্ছে? ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইনের খসড়া উত্থাপন হয়। আর পাস হয় কবে? 18ই জুলাই। মানে 1947 4 জুলাই ভারতীয় স্বাধীনতা আইনের খসড়া উত্থাপন হয়, আর 18ই জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। আর 1947 এই স্বাধীনতা আইন অনুসারে 1947 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, যেটা সকলেরই জানা। আর 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। তারপরে দেখো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, কারণ এবার দেশ স্বাধীন হয়ে গেল, এবার ভাইসরয় পোস্টটা রিমুভ হয়ে গেল কি এটা গভর্নর জেনারেল। মানে এই নামটা হয়ে গেছে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। প্রথমে ছিল বাংলার গভর্নর, তারপরে বাংলার গভর্নর জেনারেল, তারপরে ভারতের গভর্নর জেনারেল, তারপরে ভারতের ভাইসরয়, তারপর হলো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। তারপর এই প্রথম কে হলো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল? লর্ড মাউন্টব্যাটেন, যিনি ছিলেন পরাধীন ভারতের শেষ ভাইসরয়, আর তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে লর্ড মাউন্টব্যাটেন 1947 14ই আগস্ট থেকে 1948 20 জুন পর্যন্ত তিনি গভর্নর জেনারেল ছিলেন। তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা, 1948 30 জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করা হয়। 1948 30 জানুয়ারি মহাত্মা গান্ধী মারা যান। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, যার সময়কাল হল 1948 21 জুন থেকে 1950 26 জানুয়ারি। যে কারণ 26 জানুয়ারি পর থেকে এই গভর্নর জেনারেল পোস্টটা রিমুভ করে দেওয়া হয়। তারপরে আমাদের দেশে কীরকম চলে এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, যেটা বর্তমানে চলছে। তাহলে দেখো ইনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। এর প্রথম স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, যদি ভারতীয় কথাটা যুক্ত হয় তাহলে কে? প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। 1950 26 জানুয়ারি সংবিধান প্রবর্তিত হয়। 26 জানুয়ারি সংবিধান প্রবর্তিত হয় এবং প্রজাতন্ত্রের দিবসরূপে দিনটি স্বীকৃতি পায়। এবং এই দিন থেকে ভারতের গভর্নর জেনারেল পদে অবসান ঘটে এবং রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধানের মর্যাদা হয়। আগে ছিল গভর্নর জেনারেল সাংবিধানিক প্রধান, আর বর্তমানে কে থাকে? রাষ্ট্রপতি, যেটা 1950 26 জানুয়ারি থেকে। কিন্তু দেখো 1949 যাই হোক, আর বিস্তারিত আলোচনা করবো না যেহেতু ভিডিওটা লেন্থটা বড়। আশা করি তোমাদের সকলেই ভালো লাগলো ভিডিওটা। যদি অবশ্যই তোমাদের হেল্প হয় অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন আসো চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর তোমাদের কোন ভিডিও দরকার অবশ্যই তোমরা কমেন্টে সাজেশন দিবে যদি দরকার হয় কোনো ভিডিও। আর তোমাদের যদি অবশ্যই পিডিএফ দরকার তোমরা কমেন্টে বলবে, তাহলে অবশ্যই তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।